চাঞ্চল্যকর এবং মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। একটি 23 বছর বয়সী মেয়ে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির নিপীড়নে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে। মেঘনা চন্দ্র, যিনি একজন এয়ার হোস্টেস ছিলেন, উনি নিজের সুইসাইড নোটে হারমোনি গ্রুপের সিইও হরিশ পুরী এবং ওই একই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রেশমি সান্যাল, এই দুজনকেই নিজের আত্মহত্যার জন্য দায়ী করেছেন। মেঘনার চিঠি অনুযায়ী এই দুজন ওনাকে মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করতেন। হরিশ পুরী, যিনি কর্পোরেট জগতের একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, তিনি আজ পলাতক, আর পুলিশ যথাসম্ভব চেষ্টা করছে যাতে তাকে গ্রেপ্তার করা যায়। হ্যাঁ স্যার, ভালো করে চেক করেছি স্যার। হরিশ পুরী এখনো নিজের বাংলোতে আসেনি। স্যার, আমি দেবধর কাত্রে। রাজেশ্বরীকে কোথায় পাবো? স্যার, আমি বলতে পারবো না। হ্যাঁ স্যার, ফোনটা আমারই ছিল, মানে আমার নামে ছিল স্যার। কোম্পানি ওকে ইউজ করতে দিয়েছিল। রেশমি সান্যাল কোথায়? স্যার, পঙ্কজ সিং হয়তো বলতে পারবেন। উনি কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর। উনি এটা জানেন যে রেশমি ম্যাম আর হরিশ স্যার কখন কোথায় যান। কোথায় পাওয়া যাবে ওনাকে? আমিও সারাক্ষণ হরিশপুরীকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছি স্যার, কিন্তু ওনার ফোনটা নট রিচেবল পাচ্ছি। বেশিক্ষণ নট রিচেবল থাকলে ওকে পলাতক ঘোষণা করা হবে। পুলিশ চতুর্দিকে তল্লাশি করছিল। কর্পোরেট জগতের বিখ্যাত ব্যক্তি হরিশ পুরীকে একটা সুইসাইড কেসের তদন্তের জন্য খুঁজছিল। 23 বছরের এক যুবতী মেঘনা চন্দ্র, যে আত্মহত্যা করার আগে তার চিঠিতে তাকে মৃত্যুর জন্য দায়ী করেছে। নো ফাউল প্লে। পরিষ্কার যে মেয়েটি আত্মহত্যা করেছে। উইন্ড পাইপ পুরো চোখ হয়ে গেছে। এটা আত্মহত্যা নয়, আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী হরিশ পুরী আর রেশমি সান্যাল। ও খুব ডিস্টার্ব ছিল, ভেতরে ভেতরেই গুমড়ে মরছিল। আমি জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু ও কিচ্ছু বলেনি আমাকে। একবার, শুধু একবার ও যদি আমাকে বলতো। মেঘনা, কি হয়েছে? খুব ডিস্টার্ব লাগছে আজকাল তোকে। না মা, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছিস? কিছুই তো খাচ্ছিস না। নে একটা রুটি নে। না না মা, ইচ্ছে করছে না। অনিচ্ছাটা কিসে? খাবারে না হরিশবাবুর কোম্পানি জয়েন করায়? দেখ মা, যদি তোর ইচ্ছে না করে তাহলে জয়েন করিস না। শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ কি? আমি পুনেতে ছিলাম যেদিন মেঘনার কল এসেছিল। ও খুব টেনশনে ছিল। আমি ওকে বলেছিলাম যে আমি কিছুক্ষণ বাদে ওকে কল করব। আমি জানতাম না যে ওকে এতটা টর্চার করা হচ্ছে। হ্যালো মনীষ, মনীষ আমি পাগল হয়ে যাবো। মনীষ, এই রেশমি আর হরিশ আমাকে খুব বাজেভাবে হ্যারাস করছে। আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। মেঘনা, রিল্যাক্স। আমি সন্ধ্যাবেলা ফোন করি প্লিজ। আমার একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, তুই যা। আচ্ছা শোন, ফোন কিন্তু অবশ্যই করবি। হ্যাঁ, আই নিড টু টক টু ইউ। আই এম গোইং ম্যাড। ডোন্ট ফরগেট টু কল, ওকে? বাই 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 বাই। বিরাট বড় ভুল হয়ে গেছে আমার।
আমার প্রেজেন্টেশন কিছুক্ষণ পরেও হতে পারতো। তারপরেও আমি ওকে কল করতে কি করে ভুলে গেলাম? আমি বলেছিলাম যে ওকে আমি সন্ধেবেলা কল করব। জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি সত্যি বলছি স্যার, উনি আমাকে কন্ট্যাক্ট করেননি। আপনি চাইলে আমার ফোন রেকর্ডও দেখতে পারেন। রেশমি সান্যালটাকে ও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হরিশপুরের সমস্ত বিজনেস ডিল ওই হ্যান্ডেল করে। এখন কোথায় পাওয়া যাবে ওকে? নিউ মুম্বাইতে ওর ফ্ল্যাট আছে, হয়তো ওখানেই পাওয়া যেতে পারে। মেঘনা তার সুইসাইড নোটে 2 জনের নাম উল্লেখ করেছে, হরিশ পুরী আর রেশমি সান্যাল। আর দ্বিতীয় চিঠিটাও এপ্রিলে লিখেছিল, তখনও ও আত্মহত্যার কথা ভাবছিল। এতেও 2 জনের নাম উল্লেখ করেছে, হরিশ পুরী আর রেশমি সান্যাল। আমি জানি না ও এরকম কেন করেছে। আমি তো শুধু একজন এমপ্লয়ি। আমি শুধু হরিশ স্যারের অর্ডার ফলো করতাম। হরিশ স্যার কোথায় পাওয়া যাবে এই হরিশ স্যারকে? আমি জানি না। আমি তো নিজেই ওনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। মেঘনার উপর কেন প্রেশার দেওয়া হচ্ছিল? কোনো জোর করা হয়নি, এরকম কিছু হয়নি। আমি তো এইটা বুঝতে পারছি না এই সবকিছুর মধ্যে আমার নামটা কেন দেওয়া হয়েছে। স্বাভাবিক ব্যাপার, কিছু তো করেছিলেন। মেঘনা এত টেন্সড কেন ছিল? কেন ওকে এত বিরক্ত করা হচ্ছিল? কেন এত বড় একটা ডিসিশন নিল যে ওকে সুইসাইড করতে হলো? আর ও এই 2টো চিঠিতে শুধু 2 জনের কথা উল্লেখ করেছে, হরিশ পুরী আর রেশমি সান্যাল। কেন? যখন ও অনেকক্ষণ ধরে বেডরুম থেকে বাইরে এলো না, তখন আমাদের খুব চিন্তা হচ্ছিল। মেঘনা, মেঘনা দরজা খোল মা। মেঘনা, মেঘনা, মেঘনা। আমরা ঘাবড়ে গিয়েছিলাম। প্রতিবেশীদের সাহায্যে আমরা দরজা ভাঙলাম। মেঘনা, মেঘনা দরজা খোল মা। মেঘনা, মেঘনা। ওর পার্সোনাল প্রবলেমের সাথে আমার আর হরিশ স্যারের কোনো যোগাযোগ নেই। আপনাদের অফিসের সমস্ত হার্ড ডিস্ক আমরা বাজেয়াপ্ত করেছি। সমস্ত পুরনো ইমেল চেক করা হচ্ছে। দেখি কতদিন মিথ্যে কথা বলতে পারেন। এখনো সময় আছে, বলে দিন মেঘনাকে ওই চিঠিতে সাইন করার জন্য কেন বাধ্য করা হচ্ছিল, বলুন। স্যার আমি কোনো ইমেল লিখিনি। ওই ইমেলগুলো আমাকে রেশমি ম্যাডাম ফরওয়ার্ড করেছিল। আর তুমি ওই মেলগুলো মেঘনাকে ফরওয়ার্ড করে দিয়েছিলে? হ্যাঁ স্যার, আমাকে বলা হয়েছিল যে একটা ফেক আইডি বানাও, আর ওই ফেক আইডি থেকে মেঘনাকে ইমেল পাঠাও। কারণ? জানি না স্যার, কিন্তু হরিশ স্যার মেঘনার উপরে খুব রেগেছিলেন। আমার ভাই হরিশ শহরের সম্মানীয় আর নামী ব্যক্তি, তাকে জোর করে এই কেসে টানা হচ্ছে। বেকারই তার নাম লেখা হচ্ছে কাগজে। যদি তাই হয় তাহলে আপনার ভাই সামনে আসছেন না কেন? আর তিনি এখন রয়েছেন কোথায়? সেটা আমি বলতে পারবো না। উনি আবার দেশের বাইরে চলে যাননি তো? আমি তো আপনাকে বললাম আমি জানি না। Excuse উনি me. কি ওনার উকিলের টাচে আছেন? সেটা আপনি ওনার লয়ারকে জিজ্ঞেস করুন। আপনার আর হরিশপুরীর মধ্যে শেষ কবে কথা হয়েছিল? শুনুন স্যার, স্যার। মেঘনা হরিশপুরীর কোম্পানিতে 2006-তে জয়েন করেছিল। হতে পারে, আমার ঠিক মনে নেই। আমি ওকে অ্যাপয়েন্ট করিনি। তবে কে করেছিল? হয়তো অসীমা, ওই ছিল ওই সময়। ওকে, তো আপনার কোম্পানি মেঘনাকে এয়ার হোস্টেস পদে অ্যাপয়েন্ট করেছিল? হ্যাঁ।
6 বছর আগে এক সুন্দরী যুবতী মেঘনা চন্দ্র যে জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত, সে হরিশ পুরীর কোম্পানির নতুন এয়ারলাইন ডিভিশনের এয়ার হোস্টেস পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল। এখনো তো তোমার 18 বছর হতে 4 মাস বাকি আছে। ইয়েস ম্যাম। তাহলে আর কটা দিন ওয়েট করছো না কেন? তোমার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করে নাও আর তারপর অ্যাপ্লাই করো। আমাদের এখানে ক্যাবিন ক্রু এর ইন্টারভিউ তো চলতেই থাকে। আসলে আমি আপনাদের অ্যাড দেখলাম, তাই ভাবলাম যে অ্যাপ্লাই করে দিই। হ্যাঁ, বাট ইউ আর টু ইয়াং সুইটি। ওকে ম্যাম। হ্যালো মেঘনা, 1 মিনিট। ইয়েস স্যার। ইয়া ওকে। মেঘনা, তুমি জব পেয়ে গেছো। হোয়াট ম্যাম? রিয়েলি? ইয়া। কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে আমার 18 বছর হয়নি। হ্যাঁ, কিন্তু আমাদের বস হরিশ পুরীর এক্ষুনি ফোন এসেছিল আর উনি নিজে তোমাকে অ্যাপয়েন্ট করতে বলেছেন। আপনার বস? কিন্তু ওনার সঙ্গে তো আমার দেখাই হয়নি। উনি সমস্ত ইন্টারভিউ মনিটর করছেন সিসিটিভির মাধ্যমে। ম্যাম, দ্যাটস আ ড্রিম কামস ট্রু। ম্যাম, আমি ওনাকে একবার থ্যাংক ইউ বলতে পারি? না মেঘনা, যদি উনি চান তাহলে নিজে ফোন করবেন। ওকে। ম্যাম, আমাকে কবে থেকে জয়েন করতে হবে? আমাদের কোম্পানির তরফ থেকে জয়নিং লেটার তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ ম্যাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। হরিশপুরীর কোম্পানির ব্যাপারগুলোতে পার্সোনাল ইন্টারেস্ট আছে। পার্সোনাল ইন্টারেস্ট, বিশেষ করে নিজের কোম্পানির মহিলা স্টাফেদের সিলেকশনে একটু বেশি ইন্টারেস্ট ছিল। স্যার একেবারেই নয় স্যার। সিসিটিভির মাধ্যমে উনি কোম্পানির এয়ার হোস্টেসদের ইন্টারভিউ দেখতেন, পার্সোনালি উনি সিলেক্ট করতেন, যেমন মেঘনাকে করেছিলেন। যদিও মেঘনার 18 বছর হয়নি। আমার মনে হয় ও প্রমিসিং ক্যান্ডিডেট ছিল সেই কারণের জন্য। ওই প্রমিসিং ক্যান্ডিডেট 6 বছরে এত সমস্যার মধ্যে পড়েছিল যে ও সুইসাইড করার সিদ্ধান্ত নেয় এবং তাতে তার বস হরিশ পুরীকে দায়ী করে। আমার পুরো বিশ্বাস আছে হরিশপুরীর সাথে ওর কোনো না কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল, সেই জন্য অকারণেই ও সমস্ত তো ওর উপরে চাপিয়ে দিয়েছিল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কাম কাম। থ্যাংক ইউ ম্যাম। সো নেক্সট উইকে তোমার 18th বার্থডে, তাই তো? ইয়া। আর ট্রেনিংয়ে তুমি সবাইকে ইমপ্রেস করেছো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। হরিশ স্যার তো তোমার উপর একটু বেশি ইমপ্রেসড হয়েছেন। তোমার বার্থডে 24 অক্টোবরে তো? ইয়েস ম্যাম। হরিশ স্যার তার নিজের ফার্ম হাউসে তোমার জন্য একটা বিরাট বড় পার্টি অ্যারেঞ্জ করছেন, স্পেশাল ফর ইউ। রিয়েলি? তোমার ফিউচার খুবই ব্রাইট, অনেক দূর যাবে তুমি। মা, বাবা, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে হরিশ স্যার আমার বার্থডের জন্য নিজের ফার্ম হাউসে স্পেশাল পার্টি রেখেছেন। জানো, হি থিংকস আই হ্যাভ আ ব্রাইট ফিউচার। দিদি, এখন তো তুই আকাশেই উড়ে বেড়াবি, আমাদের ভুলে যাবি না তো? চুপ। আই এম ভেরি ফোকাসড। আমি শুধু আমার নিজের ক্যারিয়ারের ওপর নজর দিতে চাই। মা, এবার তো তুমি মানবে যে আমি ঠিক সময় ঠিক ডিসিশন নিয়েছিলাম। নিশ্চয়ই, তুই তো আমার সব থেকে ভালো মেয়ে। Happy birthday to you. Happy birthday dear Meghna.
উইশ ইউ এ ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি স্পেশাল বার্থডে। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি এত বড় পার্টি দিয়েছেন আমার জন্য। এটা কি স্যার? তোমার নতুন গাড়ি তোমার নতুন বাংলোর সামনে তোমার জন্য অপেক্ষা করছে। আ স্মল গিফট। হোয়াট স্যার? আ কার? আমার জন্য? ইয়েস, ফ্লেমিং রেড। দ্যাট ইজ মাই ফেভারিট কালার। নো নো স্যার, এটা আমি কি করে নেব? এটা অনেক বড় একটা গিফট। মেঘনা, এই গিফটটা তোমায় নিতেই হবে। যদি তুমি গিফটটা না নাও তাহলে আমার খুব খারাপ লাগবে। স্যার, আই ডোন্ট নো হোয়াট টু সে। ডোন্ট সে এনিথিং। কিচ্ছু বলো না, শুধু এনজয় করো। দেখো, এখন তুমি 18 বছরের হয়ে গেছো আর গাড়িও নিজেই চালাতে পারবে। আমাদের কোম্পানিতে কাজ করছো। দি বেস্ট, ডিজার্ভ দ্য বেস্ট। মেঘনা, আমি যেখানে যেখানেই যাব তুমি আমার সঙ্গে যাবে। ইউ আর ভেরি স্পেশাল ফর মি। ম্যাম, স্যার খুব ভালো, কিন্তু মাঝে মাঝে একটু ফিজিক্যাল হয়ে যান। আমি বুঝতেই পারি না যে আমি কিভাবে রিয়াক্ট করব। মেঘনা, স্যার তোমাকে নিয়ে অনেক কিছু ভাবেন। উনি সত্যিই বিশ্বাস করেন যে তোমার ফিউচার খুবই ব্রাইট। দেখো, স্যারের সবসময় খেয়াল রেখো, ওকে? তো ওনার নজর শুরু থেকেই মেঘনার উপর ছিল। এরকম কোনো ব্যাপারই নয়। মেঘনা ইম্যাচিওর, ওভার রিয়াক্ট করতো। এটা কি শুধু মেঘনার সাথেই হচ্ছিল না কোম্পানির বাকি স্টাফেদের সাথেও হচ্ছিল? মেঘনা হরিশপুরীর ব্যবহারে খুব আপসেট ছিল, ডিস্টার্ব ছিল, সেটা আপনাকে বলেও ছিল? হ্যাঁ, ও আমাকে বলেছিল। কিন্তু সত্যি তো এটাই যে ওর এসব ভালো লাগতো। ওর হরিশ স্যারকে ভালো লাগতো আর ওনাকে পছন্দ করতো। ও মাই গড, স্যার আপনি? হোয়াট আ সারপ্রাইজ! আসুন না। আচ্ছা বলুন হরিশবাবু, কি খাবেন আপনি? আগে কিছু না। এটা কি করে হয়? আজ আপনি প্রথমবার বাড়িতে এসেছেন, কিছু তো খেতেই হবে। বেশ, তবে এক কাপ চাই দিন। আচ্ছা। ওয়াও স্যার, দিস ইজ সো কুল। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম মনীষ। আজকাল তো ইয়াংস্টারদের কাছে লেটেস্ট গ্যাজেট থাকা খুব দরকার, তাই আমি ভাবলাম যে এটাই তোমার উপযুক্ত হবে।
আই লাভ ইউ। আপনি আমাকে বিয়ে করবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই আমি করতে চাই আর করব। জানো মেঘনা, আমার যখন বিয়ে হয়েছিল আমার মাত্র 20 বছর বয়স। তখন আমি আমার স্ত্রীকে ঠিকমতো চিনতামও না, কিন্তু আজ আমি জানি আমি কি চাই আর কাকে চাই। আপনাদের কোম্পানির সমস্ত ফিমেল এমপ্লয়ীদের সাথে কি এরকমই হয়? আগে না, কখনোই না। আমিও তো ওই কোম্পানিরই একজন এমপ্লয়ি। হ্যাঁ, আপনি কাজ করতেন। আপনার বস হরিশপুরীর কুকীর্তিগুলোকে লোকানোর কাজ। এটা ঠিক না। একদম ঠিক। হয়তো এটা মেঘনার বাবা মারাও জানেন না, কিন্তু এই চিঠিতেও পরিষ্কার লিখেছে 23শে নভেম্বর 2008, ডক্টর শ্বেতা কুলকার্নি ক্লিনিক। কিছু মনে পড়ছে? আপনার বস হরিশপুরীর জন্য অনেক পাকা কাজ করতেন। ভয় পেও না মেঘনা, তুমি কোনো পেন ফিল করবে না, বুঝতেই পারবে না তুমি। মেঘনা প্লিজ বল এটা সত্যি নয়। এটাই সত্যি। এখন আর আমার কাছে কোনো রাস্তা নেই। প্লিজ বিয়েটা করে নি। আমার বিয়ে আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, কিন্তু এটাও সত্যি যে আজ আমার মেয়ে বড় হয়ে গেছে। ওর সামনে এখন গোটা জীবন পড়ে। যদি এখন আমরা দুজন বিয়ে করে নি তবে ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। এতে ওর ভুলটা কোথায় বলো? খুব মিষ্টি মেয়ে ও, তুমি জানো তো ওকে। আমাকে তো ওর ফিউচারের কথাটাও ভাবতে হবে, বলো। হ্যাঁ, কয়েকটা বছর অপেক্ষা করো মেঘনা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে নিশ্চয়ই বিয়ে করব। কিন্তু এখন এই মুহূর্তে এটা আমাদের দুজনের জীবনে বড় সমস্যা ডেকে আনতে পারে। তো আমি এখন কি করব? মেঘনা, ভাবলেও খারাপ লাগছে, কিন্তু তোমায় অ্যাবর্শন করাতেই হবে। হরিশ স্যার মেঘনাকে ভালোবাসতেন। ওটা ভালোবাসা নয়, সেনসেশন। আমি বলছি না উনি ওকে ভালোবাসতেন। ভালোবাসা? ওকেও ফাঁসিয়ে রেখেছিল, পিছনে পড়েছিল। আগে না, উনি ওর খুব খেয়াল রাখতেন। যতদিন পর্যন্ত সত্যটা জানতো না ততদিন পর্যন্ত, রাইট? মেঘনা একটু বেশি সেন্সিটিভ ছিল। বিয়ে করার বাহানা দিয়ে মেঘনাকে বোকা বানিয়ে রেখেছিল, আর মেঘনা সেটাই সত্যি ভাবতো। মেঘনা মনে করতো হরিশপুরী ওকে, শুধু ওকেই, অসম্ভব ভালোবাসে। না স্যার, হরিশপুরীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি স্যার। আমিও খুব টেনশনে রয়েছি। ও আমার সাথেও বেশ কয়েকদিন হলো কন্ট্যাক্ট করেনি, আর আমিও ওর সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারছি না। আর ওর ব্যাপারে তো কেউ কিছুই জানে না। নিজেদের সমস্ত আত্মীয় স্বজনকে খবর দিয়ে দিন। যে হরিশপুরীকে বাঁচানোর চেষ্টা করবে সে নিজেও ফেঁসে যাবে। আপনার স্বামী যদি তাড়াতাড়ি সামনে না আসেন খুব বিপদে পড়বেন। সমস্ত এয়ারপোর্টে অ্যালার্ট করে দাও। যদি কালকের মধ্যে ওর কোনো খোঁজ না পাওয়া যায়
তাহলে বাধ্য হয়ে আমরা ওকে পলাতক ঘোষণা করব। স্যার আর একটা কথা, অসীমা চৌধুরীকে খুঁজে পেয়েছি আমরা। কোথায় আছে উনি? পুনেতে স্যার। মেঘনা, আমার সোনা। দেখুন, আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারেন না। আমি তো আপনাকে আগেই বলেছি রেশমি, মেঘনা আর হরিশপুরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি ওই কোম্পানি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমরা আপনাকে অ্যারেস্ট করছি না। আপনাকে কিছু প্রশ্ন করার আছে, কোঅপারেট করুন। নিয়ে এসো। হরিশপুরি কোথায় লুকিয়ে থাকতে পারে? কোথায় পাওয়া যাবে? আমি তো আপনাকে আগেও বলেছি আমি ওই কোম্পানি 2 বছর আগে ছেড়ে দিয়েছি। কোম্পানি ছাড়ার কারণ কি ছিল? উনি যা চাইতেন তাতে আমি ইন্টারেস্টেড ছিলাম না। আর উনি ওনার সমস্ত ফিমেল এমপ্লয়ীদের কাছে একটাই জিনিস চান, সেটা সবাই জানে। মেঘনার ইন্টারভিউ আপনিই নিয়েছিলেন, আর হরিশপুরি নিজে বলেছিলেন ওকে অ্যাপয়েন্ট করার জন্য। আগে হ্যাঁ, কিন্তু ও সুইসাইডের পেছনে আমার কোনো হাত নেই। আপনি হরিশপুরিকে খুব ভালোভাবেই চিনতেন, জানতেন যে ফিমেল স্টাফকে ও কিভাবে ইউজ করে। তা সত্ত্বেও আপনি মেঘনাকে ওয়ার্ন করেননি কেন? আমি খামোখা ওয়ার্ন করতে যাব কেন? আমি তো শুধু আমার কাজ করেছি। ও যদি জেনে শুনে ওর জালে জড়িয়ে পড়ে, তাতে আমি কি করতে পারি? ও এতটাও অবুঝ ছিল না যে ও বুঝতে পারেনি হরিশকে ফাঁসাতে চাইছে। আর ও তো ভাবনাকেও চিনত। ও খুব ভালো করে জানতো যে ও হরিশের জীবনে প্রথম আর শেষ মেয়ে নয়। এ ভাবনাটা কি? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। ও খুব ভালো করে জানতো যে ও হরিশের জীবনে প্রথম আর শেষ মেয়ে নয়। এ ভাবনাটা কি? मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। बर्बाद हो रहे हैं जी तेरे अपने शहर वाले। हाँ, मेरी अंगड़ाई ना टूटे तू आजा, मेरी अंगड़ाई ना टूटे तू आजा। कजरा रे कजरा रे कजरा रे तेरे कारे कारे नैना। कजरा रे तेरे कारे कारे नैना। ओ कजरा रे। আমার সাথে কাজ করবে? কি কাজ করতে হবে স্যার? আমি অনেকগুলো কোম্পানির মালিক, আমারই কোনো একটা কোম্পানির হেড করে দেবো তোমাকে। এ ভাবনার গল্পটা কি? মেঘনা ওর সম্বন্ধে কি জানতো? স্যার, 2009-এ হরিশের এয়ারলাইন কোম্পানি বন্ধ হয়ে যায়। তখন অনেক লোকেরই চাকরি চলে যায়, কিন্তু মেঘনার যায়নি। খুব লসে চলছিল এয়ারলাইন্স কোম্পানি। আই আন্ডারস্ট্যান্ড হরিশ। কিন্তু তুমি কখনোই ভেবো না যে তোমাকে রাস্তার মাঝখানে এরকম একা ছেড়ে দেবো। বেঙ্গালুরুতে আমার একটা হোটেল আছে, তুমি যদি চাও তাহলে ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট হোল্ড করতে পারো। তুমি বেঙ্গালুরু যাবে তো? আমি ব্যাঙ্গালোরের ওই হোটেলটারই হসপিটালিটি ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর ভাবনা ও কি করতো ওখানে? ও ওখানের জিএম ছিল, জেনারেল ম্যানেজার।
আমি এখানে অনেক দিন ধরে কাজ করি আর নিজের কাজটা আমি ভালো করেই জানি। তোমার ইন্টারফারেন্সের কোনো দরকার নেই। আমিও তো এখানে কোনো ছুটি কাটাতে আসিনি, এটাই আমার চাকরি। একটা রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছে আর সেটা আমি সম্পূর্ণ করবই। যেই বদলটা আমার ঠিক মনে হয় সেটা আমি বদলাবই। তুমি কে হে আর নিজেকে কি ভাবো তুমি? তোমার যদি মনে হয় যে তোমার স্মৃতিভ্রংশ হচ্ছে তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিই, আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ। হতে পারো ইনচার্জ, কিন্তু আমি এখানকার জিএম, আর এখানে যদি কোনো কিছু পাল্টাতে হয় না তাহলে তোমাকে আমার পারমিশন নিতে হবে, মনে রেখো। ভাবনা প্লিজ কোনো সিনক্রেট করো না, আমার কথাটা তো শোনো। আমি এই ব্যাপারটা আজকেই মেটাতে চাই। ভাবনা ব্যাস। ভাবনা শোনো না ভাবনা, আরে এতে ঝামেলা শুধু শুধু বেড়ে যাবে। ভাবনা ভাবনা তুমি ওভার রিঅ্যাক্ট করছো, এতে ঝামেলা শুধু শুধু বেড়ে যাবে। যা হবার হোক, আজকে একটা ডিসিশন নিতেই হবে। ভাবনা ভাবনা কথাটা শোনো, ভাবনা প্লিজ। অসীমা তুমি আমার সঙ্গে রয়েছো না ওর সাথে? ভাবনা, হোয়াটস দ্য রং উইথ ইউ? তুমি এরকম পাগলের মতো কেন করছো? তোমার আর হরিশের সম্পর্কটা কি? তোমাকে হরিশ পাঠিয়েছে না? তোমাদের মধ্যে কি সম্পর্ক আছে? ওকে সঙ্গ দেয়া, ওর সাথে রাত কাটানো, এটাই কাজ, তাই না? শাট আপ ভাবনা, নিজের সীমা ছাড়িও না। কি সব বলছো? আমি তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করেছি আর খুব সহজভাবে তার উত্তরটা দিয়ে দাও। তোমার আর হরিশের সম্পর্কটা কি? তা না হলে তুমি ভাবতেও পারবে না যে আমি তোমার সাথে কি করব। দেখো ভাবনা, আমার আর হরিশ স্যারের মধ্যে কিছু নেই। উনি আমার বস আর আমি ওনার এমপ্লয়ি, দ্যাটস ইট। আচ্ছা, তো কি কাজ তোমার? তোমার বসের সঙ্গে রাত কাটানো? সত্যি বলো অসীমা, এই সেই মেয়েটা তো যে হরিশের সঙ্গে সমস্ত ফ্লাইটে থাকে, ওর সঙ্গে ঘোরাঘুরি করে, ওর সাথে রাত কাটায়, যখন ও ফ্যামিলিকে ছেড়ে মুম্বাইয়ের বাইরে থাকে তখন এই সেই মেয়ে না যে ওর সঙ্গে 24 ঘন্টা থাকে? বলো হ্যাঁ কি না? প্লিজ ভাবনা স্টপ ইট। সত্যি না মিথ্যে? মিথ্যে। আমি বললাম না যে আমি শুধুমাত্র একজন এমপ্লয়ি? আচ্ছা, তাহলে আমাকে এক্ষুনি তোমার ল্যাপটপ আর মোবাইল ফোনটা দেখাও। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন তোমাকে দেখাবো এইসব? কারণ তুমি মিথ্যে বলছো। তুমি হরিশের বেড পার্টনার। এনাফ ভাবনা, ফর দ্য লাস্ট টাইম, আমি শুধু এই কোম্পানির একজন এমপ্লয়ি। ডোন্ট ইউ ডিয়ার টাচ এনিথিং। ভাবনা, কি ভাবিস তুই নিজেকে? Stop it! What are you doing? ছাড়ো। কি ভাবিস তুই নিজেকে? ভাবনা, আমার ভাবনা, তুই আমার জায়গা নিবি? ভাবনা, তুমি পাগল হয়ে গেছো। কি করছো? স্টপ ইট। মেঘনা হরিশ স্যারের সাথে ওর সম্পর্কটা লুকোতে চাইছিল। ওর ভয় ছিল যে ভাবনা হয়তো গিয়ে সবকিছু হরিশের স্ত্রী মোহিনীকে বলে দেবে। শেষ পর্যন্ত থানা পুলিশ হয়। কিন্তু ভাবনা হরিশ আর মেঘনার রিলেশনশিপ নিয়ে এত আপসেট ছিল কেন? স্যার, আমি যদি আপনাকে না ডাকতাম তো তাহলে এই মহিলা আমাকে মেরেই ফেলতো। আপনারা দুজনেই হোটেলের সিনিয়র লেভেল ম্যানেজার, এই ধরনের হাতাহাতি কি কারণে? জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। ও হঠাৎই আশিমার সঙ্গে আমার রুমে এলো আর আমাকে মারধর করতে শুরু করলো। চেঞ্জ করে নিন, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। হরিশ, তুমি জানো এখানে কি হয়েছে? আমি সব শুনেছি মেঘনা, কিন্তু তুমি পুলিশকে কেন ফোন করলে? কি? হরিশ, ওই মহিলাটা পাগল, ও আমাকে মেরে ফেলতো। কি জানি ও কেন আমার উপর রেগেছিল। হঠাৎই আমার ঘরে এলো আর আমাকে আমাদের রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম হরিশ। ভেবেছিলাম যদি ও তোমার ওয়াইফকে সবকিছু বলে দেয়। আমি সরি মেঘনা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি ওই পুলিশ কেসটা তুলে নাও। নো ওয়ে হরিশ, আমি ওকে এভাবে ছাড়তে পারি না। মেঘনা প্লিজ, ম্যাটারটা আমাকে হ্যান্ডেল করতে দাও। নো হরিশ, আই ওয়ন্ট। মেঘনা, কোম্পানির বদনাম হয়ে যাবে। তুমি কোম্পানির কথা ভাবছো? না হরিশ, আমি ওই মহিলাকে এরম ভাবে ছাড়বো না। স্যার, আমি এখানে ডিসেম্বরে জয়েন করেছি। তখন থেকে ও আমার পেছনে পড়ে আছে। কিছু না কিছু নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতেই থাকে। আমি বহুদিন ধরে ব্যাপারটাকে ইগনোর করেছি। ভেবেছিলাম প্রফেশনাল সম্পর্কে এসব হতেই পারে,
কোনো পার্সোনাল ঝগড়া বা শত্রুতা তো নেই, কিন্তু আজকে তো বাড়াবাড়ি করে ফেললো। জোর করে ও আমার রুমে ঢুকে পড়লো আর আমার বসের রিলেশন নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকলো। আর স্যার, তার মানে তো ও জোর করে আমাকে বদনাম করছে। বদনাম? আমি বলবো তুই কত নাম করেছিস? স্যার, এই মেয়েটা 1 নম্বরের ডাফার। ও মনে করে ও যে পোস্টটা পেয়েছে তার জন্য ও কোয়ালিফাইড, কিন্তু ও জানে না যে হরিশের কাছে ও একটা টাইম পাস। আর হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম ওকে ওর আর হরিশের সম্পর্কের ব্যাপারে। আমি জানতে পেরেছি যে ও হরিশের এয়ারলাইন ডিভিশনের এয়ার হোস্টেস ছিল, আর যখন এয়ারলাইন্স বন্ধ হয়ে গেল ওকে এখানে পাঠিয়ে দিল। কেন? কারণ ও হরিশের সঙ্গে রাত কাটায়। আর আমার পুরো অধিকার আছে এই প্রশ্নটা করার, কারণ আমি হরিশের ওয়াইফ। আই এম মিসেস ভাবনা পুরী। স্যার, আমাদের একটা ফ্যামিলি আছে, একটা বাচ্চা আছে, আর এই মেয়েটা হরিশকে ফাঁসাবার চেষ্টা করছে যাতে পরে ওকে ব্ল্যাকমেল করতে পারে। একটা আত্মহত্যা তদন্ত করতে গিয়ে সামনে এসে পড়ল কতগুলো ঘৃণ্য আর চমকপ্রদ সত্যি। একটা 18 বছরের মেয়ের কাছে তার জীবনের প্রথম চাকরি হয়ে উঠল মানসিক আর শারীরিক উৎপীড়নের এক যন্ত্রণাদায়ক অনন্ত সফর। কিন্তু এমন কি ঘটেছিল যা সেই মেয়েটাকে বাধ্য করেছিল নিজেকে শেষ করে দেওয়ার জন্যে? মেঘনা জেনে গিয়েছিল যে যে সম্পর্কের জালে সে জড়িয়ে পড়েছিল সেটা আদতে ছিলই না, কেবল এমন একটা স্বপ্ন ছিল যেটা কোনোদিনই পূরণ হওয়ার ছিল না। সে ভীষণভাবে ভেঙে পড়েছিল আর সেই লোকটার কবল থেকে বেরোতে চাইছিল। কিন্তু সেটা কি এতটাই সহজ ছিল? হরিশ পুরী কি অত সহজে তাকে ছেড়ে দিত? মেঘনার হাজার চেষ্টা সত্ত্বেও সে আরও বেশি করে এই জালে জড়িয়ে পড়েছিল। বাইরে বেরোনোর সব রাস্তা তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কি এমন ষড়যন্ত্র ছিল যার জন্য সে বাধ্য হয়েছিল নিজেকে শেষ করে দিতে? সেটা জানার জন্য দেখুন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ পরের দিন পরের পর্বে।